দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কু, চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না। রোমান্টিক মুডে আছিস মনে হয়, একেবারে দুষ্টু কোকিল গাইছিস। কেসটা কি? আরে বেটা, কেস টেস কিচ্ছু না, ওয়েদারটা চমৎকার তাই একটু। না রে দোস্ত, কেস তো একটা অবশ্যই আছে, বল না দোস্ত। তুই বেটা আসলেই একটা খিরিস্তি, না শুনে আর থামবি না। তাহলে ওই দেখ, দুষ্টু কোকিল বাজে রে কুকু কুকু, মনে দারুণ খুশি। এই বেটা, ও তো ময়না। আচ্ছা, ওর নাম ময়না? তাহলে তো বলতে হয়, ও আমার ময়না গো, তোর কারণে আমি একলা। আরে বেটা থাম, ব্রেক মার ব্রেক মার। ও তোর দুষ্টু কোকিলও না, আবার ময়নাও না, ও আরেকজনের ময়না। আরেকজনের ময়না মানে? মানে ও ময়না, কালু শিয়ালের ছেলের বউ। ওদিকে তাকালে কালু শিয়াল তোর চোখ উপড়ে নেবে। কি বলিস? কালু শিয়ালের ছেলের বউ? ওরে বাবা, তাহলে বাদ। আচ্ছা দোস্ত, একটা কথা বলতো, তোর বাপের তো টাকা পয়সার অভাব নেই, শুনেছি তোর বাপ তোকে বিয়ে করানোর জন্য মেয়েও দেখছে চারদিকে। তা তুই একটা সুন্দরী শিয়ালনি দেখে বিয়ে করে নিলেই তো পারিস, তা না করে কি রাস্তাঘাটে অন্যের বউয়ের দিকে নজর দিস? বন্ধুরে, সমস্যাটাই তো ওখানে। বাবা যেসব শিয়ালনি দেখতে নিয়ে যায়, ওদের কাউকেই আমার পছন্দ হয় না। আর যেসব সুন্দরীদের দেখে চোখ আটকে যায়, তুই শালা এসে বলিস এটা অমুকের বউ, নইলে তমুকের ছেলের বউ। আমার কপালটাই খারাপ। আমারও বিয়ের বয়স হলো, আর জঙ্গল থেকে সব সুন্দরী শিয়ালনি উধাও হয়ে গেল। বুঝছি, তোর বাপের সাথে আমারই কথা বলতে হবে। বুঝছি। তুই কথা বলে একেবারে উল্টে দিবি। চল, এখানে নিরামিষ বসে থাকতে আর ভালো লাগছে না, চল আমার সাথে। এখন আবার কোথায় যাবি? আরে চল। কিরে বেটা, এখনই নেমে গেলি কেন? আর কয়েকটা পারতি। তাহলে তুই গাছে ওঠ, যতগুলো মন চায় পেরে নিয়ে আয়। এটা কোনো কথা বন্ধু? আমি বললাম গাছে আরো ডাব ছিল তো। শালা, বেশি লোভ ভালো না। তোর ওই বুড়ো খালু যে শয়তান, কখন লাঠি নিয়ে চলে আসে তার কোনো ঠিক নেই। যা পেরেছি তাই নিয়ে চল এবার। ডাবের পানি দিয়ে গলাটা ভেজাতে হবে। তুই সব সময় আমাকে ট্রল করিস বন্ধু। কি রে বাবা, কোথায় যাচ্ছিস? এই তো একটু বাইরে যাব বাবা। দেখ বাবা, তোর মা নেই, আমারও বয়স হয়েছে, গায়ে আগের মতো শক্তি নেই। এই অবস্থায় তুই যদি সারাদিন বাইরে বাইরে থাকিস, তাহলে ঘর সংসার চলে কিভাবে? আর ব্যবসা বাণিজ্যই বা টিকে থাকবে কিভাবে? ধুর বাবা, প্রতিদিন তোমার এই এক প্যান প্যানানি শুনতে আমার আর ভালো লাগে না। তোমার ব্যবসা তুমি সামলাও, আমি গেলাম। আচ্ছা যা, কিন্তু খাবারটা অন্তত খেয়ে যা বাবা। ঘরের ওই একই খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না। তুমি খেয়ে নাও, আমি বাইরে খেয়ে নেব। ছেলেটাকে কি করে যে বোঝাই? আমি আর কয়দিন, এই বয়সে কি আর এত হাড় ভাঙা পরিশ্রম করতে পারি?
এই দেখো, এখানে এই বস্তাটা আবার পড়ে আছে। আহ, পানি, একটু পানি। বাবা বাবা, মোকলেস, মোকলেস, বাবা, বাবা, বা, মা, বা। আরে মোকলেস, তোকেই তো সবাই খুঁজছি। তোর বাবা যে নেই রে। কি ব্যাপার চুমকি ভাবি, দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? নেই মানে কি? আশেপাশে একটু খুঁজলেই বাবাকে পেয়ে যাবে, হয়তো আশেপাশে কোথাও আছে। ওরে মোকলেস রে, তুই কবে ঠিক হবি? তোর বাবা নেই মানে তোর বাবা মারা গেছে। কি? বাবা? আমার বাবা মারা গেছে? বাবা! বাবা, তুমি ওঠো বাবা, তুমি ওঠো। চোখ খোলো বাবা, চোখ খোলো। তুমি আমার সাথে রাগ করেছো না? আমি জানি বাবা, তুমি আমার সাথে রাগ করেছো। চোখ খোলো বাবা, ওঠো বাবা, ওঠো, ওঠো বাবা। তুমি থাকতে আমি তোমার গুরুত্ব বুঝিনি বাবা। এখন আমাকে একদম একা আর এতিম করে চলে গেলে বাবা। বাবা, 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 বাবা। ছাগল ভাই, শুনেছ? মরাডাঙ্গা নদীতে কাল একটি মাছ পেয়েছে জেলেরা। ইয়া বড় আর অনেক মোটা, 100 কেজির বেশি নাকি ওজন হয়েছে মাছটার। তুমি শুনেছ ছাগল ভাই? কি বললে? 100 কেজি ওজনের মাছ, তাও আমাদের ওই মরা নদীতে? এটা অসম্ভব ভাই, তুমি মিথ্যে বলছো মোকলেস ভাই। কি বলো ছাগল ভাই? আমি কি তোমার সাথে মিথ্যে কথা বলবো? বা এর আগে কখনো বলেছি? বলো। না, কখনো মিথ্যে বলনি। তবে মাছ কি তুমি তোমার নিজ চোখে দেখেছো? এটা একদম সত্যি করে বলবে মোকলেস ভাই। না ভাই, তা দেখিনি। তবে কাল বাজার থেকে 2 জন লোক যাওয়ার সময় গল্প করছিল, তাদের মুখেই শুনেছি। ও তাই বলো? অন্যের মুখে কিসের না কিসের গল্প শুনেছো, তাই তুমি ভুলভাল বলছো। কি, কিসের গল্প চলে? গল্প যেখানে, আমিও সেখানে। কাকু, গতকাল বাজারে যে 100 কেজি ওজনের মাছ নিয়ে কথা হয়েছিল, সেটা ছাগল ভাই বিশ্বাসই করছে না। বলেন তো কি একটা অবস্থা। 100 কেজির মাছ? আরে রাখ এই মাছের গল্প। এটা কোনো বড় মাছ হলো রে? আমার বয়সকালে আমি যে চিংড়ি মাছ ধরেছি, সেই চিংড়ি মাছগুলোর এক একটার ওজনও ছিল 200-250 কেজির উপরে। তুই এসেছিস এখন একটা 100 কেজির মাছ নিয়ে। কি? 200-250 কেজির ওজনের চিংড়ি মাছ? আরে বেটা, তাহলে আর বলছি কি, শোন ঘটনাটা তাহলে তোদের বলি। আমরা একদিন গোয়ালপুর গ্রামে গিয়েছিলাম একটা ফুটবল ম্যাচ খেলতে। তো আমি ছিলাম স্ট্রাইকার। এমন এক শট দিলাম, বল গোল পোস্টে বাড়ি খেয়ে ওপরের দিকে উঠতে লাগলো। 10 মিনিট হয়ে গেল, সবাই উপরের দিকে হা হয়ে তাকিয়ে।
কিন্তু বল তো শুধু উঠছে আর উঠছেই, নিচে নামার কোনো নামই নেই। কি 10 মিনিট ধরে বল শুধু উড়ছেই? কই কি এটা কিভাবে সম্ভব? আরে বেটা থাম, বল তো এখনো আকাশেই, মূল গল্পটা তো শোন। জি কাকু, বলেন, মূল গল্পটাই বলেন। বল তো তখন আকাশে, শুধু উপরের দিকেই যাচ্ছে, নামতে কতক্ষণ লাগে কে জানে। তাই নদীতে গেলাম এই ফাঁকে একটু গোসল করতে, গিয়ে দেখি টাইটানিক জাহাজ মাঝ নদীতে আটকে আছে। কোন জাহাজ কাকু? আরে বেটা টাইটানিক, টাইটানিক নাম শুনিসনি? ওই যে জ্যাক রোজ দুইজন যে কি কি করেছিল সেই জাহাজের উপর, মনে নেই? ওটা বুঝতে পেরেছি। তাই বলে টাইটানিক জাহাজ আমাদের নদীতে? এটা কিভাবে কি কাকু? আরে বেটা, এটা কি আজকের কথা? হ্যাঁ, তখন তো আমি তাগড়া জোয়ান, আর আমাদের নদী এমন ছোট তো ছিল না রে। নদী তো নয়, যেন বঙ্গোপসাগরের বড় ভাই ছিল। এপার থেকে ওপার সাঁতরে পার হতে আমার 7 দিন লেগে যেত, ভেবে দেখ। বলেন কি কাকু, ওই সাগরের মতো নদী আপনি সাঁতরে পার হয়ে যেতেন? এই, তুই সাঁতারের চিন্তাটা পরে কর, আগে বলেন তো কাকু, টাইটানিক জাহাজ আমেরিকা ছেড়ে আমাদের নদীতে এলো কিভাবে? কারণ এই জাহাজ তো আমেরিকা থেকে ফ্রান্সে যাচ্ছিল, আর যাত্রাপথেই পকাত। তো এটা আমাদের নদীতে এলো কিভাবে? আরে মাথা মোটার দল, আমাদের নদী তখন ডাইরেক্ট প্রশান্ত মহাসাগরের সাথে কানেক্ট ছিল। জাহাজের ড্রাইভার মুলার জুস খেয়ে জাহাজ চালাচ্ছিল, তো ওই দিন মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছিল, চোখে ঝাপসা দেখছিল আর জাহাজ চালাচ্ছিল। তো সেই ঝাপসা চোখে ভুল করে আমাদের নদীতে জাহাজ নিয়ে ঢুকে পড়েছিল, বুঝলি? তো আমরা ওই গ্রামের পাশ দিয়ে যাবার সময় খেয়াল করলাম, কি রে, জাহাজ দেখি চলে না। ইঞ্জিনে অনেক প্রেসার দিল ড্রাইভার, কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না রে। আমার বল তো তখন আকাশে উড়ছে, নদীতে গোসল করতে গিয়ে দেখি টাইটানিক আটকে আছে। জাহাজের সামনে জ্যাক আর রোজ হাত উঁচু করে তখন দাঁড়িয়ে, ভেবে দেখ। আচ্ছা কাকু, আসল টাইটানিক জাহাজেও জ্যাক আর রোজ ছিল না? মানে তাদের তো সিনেমায় দেখেছি। আরে থাম তো, পোলা পানের দল, এখানে কি জ্যাক আর রোজ ইম্পর্টেন্ট, নাকি এত বড় একটা জাহাজ আটকে আছে সেটা ইম্পর্টেন্ট? জি কাকু, জাহাজ ইম্পর্টেন্ট, জাহাজ। হ্যাঁ, অবশ্যই জাহাজ ইম্পর্টেন্ট। তাই ওরা যা করেছে করুক, সেদিকে খেয়াল না করে এক লাফে আমি পানিতে নেমে গেলাম। এক ডুব দিয়ে দেখলাম বিশাল এক চিংড়ি মাছ নিচ দিয়ে জাহাজটিকে আটকে ধরেছে। বলো কি কাকু, একটা চিংড়ি মাছ এত বড় একটা জাহাজকে আটকে ধরেছে? এটা কিভাবে সম্ভব হলো কাকু? এই তো তোদের বাচ্চামি স্বভাব, চিংড়ি মাছ বলেছি আর ওই তো পুচকে একটা চিংড়ি ভেবে বসে আছিস। আরে বোকা, ওটা কি কোনো সাধারণ চিংড়ি মাছ ছিল রে? এখন যে সাইজের বড় তিমি মাছ দেখিস না, তার কমপক্ষে 3টার সমান হবে ওই চিংড়ি। এতগুলো পা, তা দিয়ে জাহাজটাকে এমন ভাবে আটকে রেখেছে রে, জাহাজের 1 ইঞ্চিও নাড়াচাড়া করার ক্ষমতা নেই।
ওরে বাপরে! তারপর সেই জাহাজ কি চিংড়ি মাছ এখানেই ডুবিয়ে দিয়েছিল কাকু? আরে গর্ধব, তোরা তো দেখছি ইতিহাসও ভুলে গেছিস। টাইটানিক জাহাজ কি এখানে ডুবেছে রে? ডোবেনি তো। বলতে পারিস আমি এখানে ডুবতে দেইনি। কাকু, আপনি কি করে কি করলেন? মানে জাহাজটা উদ্ধার করলেন কিভাবে? শোন, জাহাজে এতগুলো মানুষ আটকে আছে, তাদের চিৎকার চেঁচামেচি আমার মনে খুব আঘাত করলো রে। এই যে বন্ধুরা, বুড়ো শিয়ালের চাপাবাজি এনজয় করছো? দারুণ না? দেখেছো ও বেটা কত বড় চাপাবাজ? আরে দাঁড়াও, এখনো তো শেষ হয়নি, পুরোটা দেখো তারপর বুঝবে। ওর মতো চাপাবাজ আর একটাও নেই। শোনো, একটা রিকোয়েস্ট করি তোমাদের, এই বুড়ো চাপাবাজি পুরোটা দেখার পর এই ভিডিওর নিচে কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগলো ওর চাপাবাজি। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই চাপাবাজির আরও নতুন নতুন পর্ব নিয়ে আসবো তোমাদের জন্য। আর এই ভিডিওতে একটা লাইক দিও কিন্তু। আর তোমরা যারা আজ প্রথম দেখছো আমাদের এই কার্টুনগুলো, অবশ্যই এই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে, এখানে একটা প্রেস করে দেবে। তারপর একটা বেল বাটন বেরোবে, ওটাতেও প্রেস করে দিবে। আরেকটা কথা, আমাকে বলো তো, তুমি তোমার মাকে বেশি ভালোবাসো না বাবাকে? যারা মাকে বেশি ভালোবাসবে তারা লাইক বাটনে ক্লিক করবে, আর যারা বাবাকে তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে। দেখি কে জেতে। তাহলে শুরু করো বাকি চাপাবাজিটুকু দেখা। ভালো থেকো আর এনজয় করো। আমি প্রথমে মনে খুব কষ্ট পেলাম, এরপর প্রচন্ড রাগ হলো। রাগের চোটে কষে দিলাম এক থাপ্পড়। থাপ্পড়? থাপ্পড় দিলেন আবার কাকে? কাকে আবার? বুঝিস না? চিংড়ি মাছকে। থাপ্পড়ের চোটে মাছ চোখে অন্ধকার দেখা শুরু করলো। জাহাজ ছেড়ে দিয়ে লাফ দিয়ে একেবারে উপরে উঠে এলো। তারপর তারপর কাকু? তারপর আর কি, জাহাজ এখান থেকে চলে গেল, আর সেই চিংড়ি মাছটি আশপাশের 7 গ্রামের মানুষ কেটে কুটে ভাগ করে নিয়ে চলে গেল। আচ্ছা কাকু, আপনি সেই যে বল মেরেছিলেন, বল কি মাটিতে এসে পড়েছে নাকি এখনো ওটা আকাশেই আছে? ওরে হারামজাদা, এদিকে টাইটানিককে ডুবানোর হাত থেকে বাঁচিয়ে দিলাম, আর তুই এখনো ফুটবল নিয়ে পড়ে আছিস। এজন্যই তো বলি তোর জীবনে কোনো উন্নতি হয় না কেন। যা ছাগল ছিলি এখনো সেই ছাগলই রয়ে গেলি। ওরে বাপরে, কি এক কাহিনী শোনালেন কাকু! আমি আমার বাপের জন্মে এমন কাহিনী শুনিনি, সত্যি বলছি। আরে বেটা, আমার জীবনটাই তো পুরা কাহিনীতে ভরপুর। এটার কি এমন কাহিনী বললাম বল? এখন যেটা বলবো সেটা শুনে বুঝবি কাহিনী কাকে বলে। তার আগে আমাকে এক কাপ চা খাওয়াতো মুকলেশ। কি চা খাবেন কাকু? পকেটে টাকা পয়সা আছে তো? না মানে আমি মানুষের চাপাবাজি শুনি, কিন্তু সেই চাপাবাজি শুনে গলে গিয়ে কাউকে ফ্রিতে আমি কোনো কিছু খাওয়াই না। বেয়াদব পোলাপান কোথাকার, মুরব্বি টুরব্বি মানে না। যা, তোর চা লাগবে না, আমি বাজারে গিয়েই চা খাবো। কাকু, বাজারেও কেউ আপনার চাপাবাজি শুনে ফ্রিতে কিন্তু চা খাওয়াবে না। এসব চাপাবাজির এখন আর কোনো দাম নেই কাকু। ও কাকু, শালার বুড়া, এমন চাপাবাজ আমি আমার বাপের জন্মে দেখি নেই রে। কি বলিস, তুই দেখেছিস? ঠিক বলেছ মোকলেশ ভাই, এই বুড়া
আসলেই একটা বিশ্ব চাপাবাজ